ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যে কি লুকিয়ে রয়েছে? যোগ্য চাকরিহারাদের জন্য কি অপেক্ষা করছে? এসএলএসটি 2 বা কি হতে চলেছে? আজকের ভিডিওটা শুধুমাত্র কোনো খবর বলবার জন্য আমি করছি না। আজকের ভিডিওতে আমরা একজন বিচারপতির মন্তব্যের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাব্য সমস্ত ইঙ্গিতগুলো বিশ্লেষণ করব। কারণ অনেক সময় আদালত কোনো একটি বিষয়ে সরাসরি নির্দেশ দেয় না, কিন্তু শুনানির সময় বিচারপতির পর্যবেক্ষণ থেকে খুব সহজেই বোঝা যায় যে আদালত কোন কোন বিষয়গুলিকে ঠিকঠাক গুরুত্ব দিয়ে দেখছেন, কোন কোন বিষয়গুলোকে দেখছেন না। গতকালকে বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য ঠিক সেই রকমই একটি বিষয়। একদিকে এসএসসি জানিয়েছে যে তারা সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করবে। অন্যদিকে বিচারপতি এমন কয়েকটি কথা বলেছেন যেগুলো শুনে মনে হচ্ছে আদালত চাইছে না কোনো রকম তাড়াহুড়ো করতে এবং আবার কোনো নতুন সমস্যার জন্ম দিতে। এখন প্রশ্ন হচ্ছে, আদালত কেন এমন বলছে? কেন বলল এসএসসি আগে নিজেদের ঘরের সমস্যা গুছিয়ে নিক? চলুন একটু আলোচনা করি। প্রথম মন্তব্য, বিচারপতি বলছেন একসঙ্গে চাকরিহীন হয়ে পড়া মানুষগুলোর জন্য সত্যিই খুব খারাপ লাগছে। অনেকে ভাবছেন এটা শুধুমাত্রই সহানুভূতির কথা, যেমন করে পাশের বাড়ির লোকটিও বলে ঠিক সেরকম, কিন্তু না, আমি সেটা মনে করছি না। আমি মনে করি এর মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আদালত বুঝতে পারছে যে এখানে হাজার হাজার মানুষের জীবনের প্রশ্ন রয়েছে। অনেকেই বছরের পর বছর চাকরি করেছেন, 7 বছরের বেশি চাকরি করেছেন। অনেকের পরিবার সম্পূর্ণ এই আয়ের উপর নির্ভরশীল, বিভিন্ন রকমের লোন থেকে শুরু করে আরো অনেক কিছু রয়েছে। বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, হঠাৎ করে চাকরি চলে যাওয়া শুধুমাত্র আইনি সমস্যা কোনো কিছু নয়, সামাজিক সমস্যা। সব থেকে বড় কথা, সম্মান চলে গিয়েছে। তাই আদালত মানবিক দিকটা সামনে আনছেন। এই যে মানবিক দিকের কথা বলা হচ্ছে, শিক্ষামন্ত্রীও কিন্তু ঠিক একইভাবে বলেছেন যে আমরা মানবিক দৃষ্টিভঙ্গিটা থাকবে। দেখুন, একটা আইনের পথে চলবে। এসএসসি একটা পরীক্ষার, সুপ্রিম কোর্ট একটা পরীক্ষা নিতে বলেছে এসএসসি কে, এর মধ্যে মানবিক দৃষ্টিভঙ্গি কোথায়? কিন্তু বহুবার এই মানবিক দৃষ্টিভঙ্গির কথা আসছে। এই মানবিক কথাটার মধ্যে অনেক শেড লুকিয়ে রয়েছে, আমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে। একটা জিনিস পরিষ্কার, সহানুভূতি দেখানো মানেই আদালত আইনের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেবে এমন নয়, কিন্তু আদালত মানবিক দিক দেখবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হবে আইনের ভিত্তিতেই, কিন্তু মানবিক দিকটি দেখা হবে। এর মানে নিশ্চয়ই 2016কে নিয়ে ভাবনা চলছে। দ্বিতীয় মন্তব্য, তিনি বলছেন 2016 সালের নিয়োগ প্রক্রিয়াটি ভেস্তে গিয়েছে। এই একটি লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আদালত কার্যত স্বীকার করছে 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়ার উপরে একটা বিরাট ধাক্কা এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, এরপর কি এসএসসি কি নতুন কোনো নিয়োগ করবে, নাকি এই এসএলএসটি 2তেই কি নিয়োগ করবে, নাকি যোগ্য চাকরিহারাদের জন্য কোনো আলাদা ব্যবস্থা করবে এসএলএসটি 2 এর মধ্যে থেকে বের করে নিয়ে? এইখানেই আসল বিতর্কটা কিন্তু শুরু। এবং তৃতীয় মন্তব্য তিনি করছেন অনেকগুলি বিষয় বিবেচনা করতে হবে। এই অনেকগুলি বিষয়, এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ সব যদি সবকিছু এত সহজ হতো তাহলে আদালত এই কথাটা বলতো না। কোর্ট অর্ডারে পরীক্ষা হচ্ছে, পরীক্ষা নিচ্ছে, রেজাল্ট বেরোবে, চাকরি পাবে লোকজন। এর মধ্যে এত কিছু আসছে কেন? তিনি নিজেই বলছেন অনেক সময় একসঙ্গে বিচার করতে হবে। তার মানে কি? শুধু পরীক্ষা নিলেই হবে না, শুধু ইন্টারভিউ নিলেই হবে না। হ্যাঁ, যে বিজ্ঞপ্তি দিলাম, পরীক্ষা নিলাম, ইন্টারভিউ নিয়ে নিলাম, এর বাইরেও অনেক আইনি প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। তিনি ঠিক কি কি এই বিষয়ের কথা বলেছেন, কি কি আইনত প্রশ্নের কথা বলছেন? 1 নম্বর তো সংরক্ষণ, ওবিসির যে ব্যাপারটা। কেন সংরক্ষণের কথা আলাদা করে বলছেন তিনি? কারণ আপনারা খুব ভালো করে জানেন যে ওবিসি সংক্রান্ত মামলা এখনো নিয়োগের উপরে কিন্তু প্রভাব ফেলতে পারে, এবং ফেলবে বলেই মোটামুটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদি আমি বলেছিলাম ফেলবে না, অনগোয়িং প্রসেসের উপরে কিন্তু প্রেক্ষিত পাল্টে যাচ্ছে। যদি সংরক্ষণের নিয়মে পরিবর্তন আসে তাহলে পুরো মেধা তালিকায় পাল্টে যাবে। এখন যদি এসএসসি তাড়াহুড়ো করে নিয়োগ করে দেয়, পরে আদালত অন্য নির্দেশ দেয়, তাহলে আবার নতুন মামলা হবে, আবার নতুন জটিলতা তৈরি হবে। সম্ভবত আদালত কোনো মতেই সেটা চাইছে না, সে সমস্ত কিছু এড়াতে চাইছে। দ্বিতীয় বিষয়, এক্সপিরিয়েন্সের 10 নম্বর, এইটা একটা বিরাট ক্যাচাল। এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যোগ্য চাকরিহারারা বলছেন আমরা বহু বছর স্কুলে পড়িয়েছি, সেই অভিজ্ঞতার কি কোনো মূল্য নেই নাকি?
অন্যদিকে নতুন প্রার্থীরা বলছেন যে আমরা ফুল মার্কস পেয়েও আমরা কাট অফ অতিক্রান্ত করতে পারছি না, তাহলে সবাইকে সুযোগ দিতে হবে সমান। এখন প্রশ্ন হচ্ছে কাকে গুরুত্ব দেওয়া হবে। 10 নম্বরের এক্সপিরিয়েন্সের নম্বর যদি বাদ দেওয়া হয় বা পরে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক ইন সার্ভিস টিচার আগেই আউট হয়ে যাবে। যদি 10 নম্বর দেওয়া হয় তাহলে নতুন প্রার্থীরা আপত্তি করতে পারেন, যদি না দেওয়া হয় তাহলে যোগ্য চাকরিহারারা বলতে পারেন যে তাদের অভিজ্ঞতার মূল্য কেন দেওয়া হবে না, বা এইভাবেই তো রয়েছে সবকিছু, তাহলে এইভাবেই পরীক্ষা হয়েছে, কেন এখন আবার চেঞ্জ করা। দেখুন, একটা সিদ্ধান্ত নিলেই অন্য একটা পক্ষ কিন্তু অসন্তুষ্ট হবে, এটা আমরা খুব ভালো করেই জানি। তাই এটা 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 একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর তৃতীয় বিষয় হচ্ছে পুরনো বনাম নতুন নিয়োগ। এই কথাটার মধ্যে মানে তিনি যে বলছেন পুরনো বনাম নতুন নিয়োগ, এই কথাটার মধ্যে সম্ভবত সবচেয়ে বড় আইনি লড়াইটা লুকিয়ে রয়েছে। যোগ্য চাকরিহারারা চাইবেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা হোক, এবং সর্বোচ্চ সুবিধার কথা কিন্তু সুপ্রিম কোর্টে বলেছিল, তাই তাদের জন্য বিশেষ ব্যবস্থা হোক। নতুন প্রার্থীরা কি চাইবেন, একেবারে নতুন করে সমান মানে সমস্ত কিছু ওই ওই 10 নম্বরের এক্সপিরিয়েন্স ইত্যাদি সমস্ত কিছু বাদ দিয়ে সমানে সমানে টক্কর হোক। এসএসসি যদি এক পক্ষকে বেশি সুবিধা দেয় অন্য পক্ষ আদালতে যাবে, এটাই বাস্তবতা। এবার সব থেকে যে গুরুত্বপূর্ণ লাইন বিচারপতি বলছেন, এসএসসি আগে নিজেদের ঘরের সমস্যাগুলো গুছিয়ে নিক। এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন একটা। এই কথাটার মানে কি? আমার মতে এর অন্তত 5টি সম্ভাব্য অর্থ হতে পারে। কি কি? প্রথমত, এসএসসির কাছে এখনো অনেক প্রশাসনিক সমস্যা রয়েছে। দ্বিতীয়ত, এখনো অনেক আইনি প্রশ্নের উত্তর স্পষ্ট নয়। তৃতীয়ত, সংরক্ষণ বললাম একটু আগে, অভিজ্ঞতা, পুরনো নতুন প্রার্থী সব বিষয়ে একটা পরিষ্কার নীতি দরকার, এই ভাষা ভাষা কোনো কিছু চলবে না। এবং চতুর্থত, তাড়াহুড়ো করে নিয়োগ করলে ভবিষ্যতে আবার আদালতে মামলা হতে পারে, সুতরাং সেগুলো করা যাবে না। এবং পঞ্চমত, আদালত সম্ভবত চাইছে এবার এমন একটি নিয়োগ হোক যেটা পরে আর নতুন করে কোনো আইনি জটিলতায় না পড়ে। এই সমস্ত কিছু অমৃতা সিনহা বিচারপতি তিনি কিন্তু বলছেন, এবং তার কথার যদি নির্যাস আমরা যদি গ্রহণ করি তাহলে একটা জিনিসই বলবো যে এখনই কিছু হয়ে যাচ্ছে না, কিন্তু সামনে কিন্তু একটা চেঞ্জ আসতে চলেছে, একটা বড় কিছু ঘটতে চলেছে, তার আভাস কিন্তু আমরা পাচ্ছি। না, এসএলএসটি 2 ক্যান্সেল হয়ে যাবে আমি একবারও বলছি না। এসএলএসটি 2 ক্যান্সেলেশনের কথা আমি বলছি না, একদম স্পষ্টভাবে বলছি। ঠিক আছে, আমি অন্তত দেখতে পাচ্ছি না এসএলএসটি 2 ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু আইনি জটিলতা বাড়তে চলেছে, এবং এই আইনি জটিলতার শেষ কোথায় সত্যি সত্যি আমরা কিন্তু জানি না। ওই যে বললাম, এক পক্ষকে সন্তুষ্ট করতে হলে আর এক পক্ষ অসন্তুষ্ট হবে, কিচ্ছু করার নেই। সমস্ত ব্যাপারটা এমন, আগের সরকার এমনভাবে খিচুড়ি পাকিয়ে দিয়ে গেছেন, যদি কিচ্ছু না করে 2016 ভ্যাকান্সি 2016 পরীক্ষা হতো এবং ফ্রেশারদের মতো করে পরীক্ষা হতো, সেখানে 10 নম্বরের কোনো গল্পই প্রয়োজনই পড়তো না, তাই না? কেন একজন বয়স্ক মানুষ যার মানে এতদিন এক্সপিরিয়েন্স, যার তার ছাত্রের সঙ্গে পরীক্ষা দিতে বসতে হচ্ছে একই বেঞ্চে, এবং তারা একে অপরের শত্রু হয়ে উঠছে, এহেন জিনিস আমরা মনে হয় এই পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও মনে হয় দেখিনি। তো যাই হোক, এই 2016 ক্যান্ডিডেটসদের সুপ্রিম কোর্ট কিন্তু সর্বোচ্চ সুবিধার কথা বলেছিলেন, এবং 2016 এখনো পর্যন্ত তাকিয়ে আছে কোর্টের দিকে যে নতুন কোনো কিছু হয় নাকি, নতুন কোনো কিছু নির্দেশ আসে নাকি। তো সেই হিসেবে বলবো যে আগামী 15 দিনের মধ্যে তো কোনো কিছুই ঘটছে না। এটুকুই বলার যে আর দিন 15 ওয়েট করে নিন, ঠিক আছে? খবর একটা আসতে চলেছে, এবং সরকার এবার কোনো কিছু নিশ্চয়ই পরিষ্কার করবে কি হতে চলেছে, কি তার অবস্থান। আমরা সমস্ত কিছু দিক থেকে সরকারি বিভিন্ন দিকের অবস্থান আমরা দেখতে পাচ্ছি সরকারের, কিন্তু এই এসএলএসটি 2 বিষয়ে এবং প্রাইমারির বিষয়ে সরকারের কোনো অবস্থান আমরা কিন্তু বুঝতে পারিনি। কারণ তারা ভাবছেন, তাদের ভেতরে কথা হচ্ছে, তারা এই যে বলছেন গুছিয়ে নিন, তারা গুছোচ্ছে, এবং তার জন্য আরো কিছুটা সময় লাগছে। আশা করছি দিন 15-র মধ্যে কিন্তু সমস্ত জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কেমন? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে, এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছে। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।